আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম শ্রেণীর সিলেবাসে সর্বোচ্চ 5 ঘন্টায় এসএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশে কেন্দ্রীয় প্রশ্নে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মূল্যায়ন। নতুন পেনশন স্কিম থেকে বাদ রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। সারা দেশে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বিভিন্ন জেলায় বন্যায় পানিবন্দী লাখো মানুষ। রাঙামাটির সাজেকে আটকা পড়েছেন 500-র বেশি পর্যটক। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা আড়িয়াবো এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে সৌদি প্রবাসীর বাড়ি ঘেরাও, চলছে তল্লাশি অভিযান। যুক্তরাজ্যে নির্বাচনে কনজারভেটিভ ও লেবার পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ভোটের মাঠে টিউলিপ সহ বাংলাদেশি বংশোদ্ভূত 33 প্রার্থী। এবং রেকর্ড দামে বিক্রি হলো রক অ্যান্ড রোল সম্রাট এলভিস প্রিসলির জুতা জোড়া। নিলামের দাম উঠেছে 2.25 কোটি টাকা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষা হবে 2026 সালের জানুয়ারিতে। দশম শ্রেণীর সিলেবাসে এই পরীক্ষা হবে। বিষয় বিবেচনায় সর্বোচ্চ 5 ঘন্টায় হবে পরীক্ষা। ফল মূল্যায়ন করা হবে 7টি ধাপে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী সারা দেশে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে স্কুল ভিত্তিক নয়, প্রশ্ন হবে কেন্দ্রীয়ভাবে। মুস্তফা মল্লিকের রিপোর্ট। নতুন শিক্ষাক্রমে মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতির খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়েছে সোমবার। শিক্ষা প্রতিষ্ঠানে বা এসএসসি পরীক্ষায় মেধার মূল্যায়নের সর্বোচ্চ ধাপ হচ্ছে অনন্য। পর্যায়ক্রমে এর পরের ধাপগুলো হচ্ছে অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। বোঝার সুবিধার জন্য অনন্যকে A+, অর্জনমুখীকে A গ্রেড সংযুক্ত করে ফল প্রকাশেরও সুপারিশ এসেছে। এসএসসি ও সমমানের পরীক্ষা হবে 5 ঘন্টায়। সর্বোচ্চ 5 ঘন্টা। 5 ঘন্টা মানে হচ্ছে সকাল 10টায় শুরু হলে সর্বোচ্চ 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত। আমার স্কুল টাইম কিন্তু নর্মালি 10টা থেকে 4টা, তার থেকে, এবং এর ভিতরে কিন্তু ব্রেক আছে। এমন নয় যে ওই 5 ঘন্টা বসে বসেই সে লিখছে। এখন প্রশ্ন হচ্ছে যে ধরেন যে আমি আপনাকে বললাম যে আমার বাচ্চা অর্জনমুখী পেয়েছে, তো আপনি আসলে কি বুঝবেন? যে অনেকে কমিউনিকেট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি যদি একেবারে অনন্যটাকে ওখানে যদি A+ দেই, তার নিচেরটাকে যদি আমি A দেই, তার নিচেরটাকে যদি আমি A- দেই, তাহলে কিন্তু ওই যেটার সঙ্গে মানুষ পরিচিত সেইটাকে আমি লিখলাম অনন্য, কিন্তু অনন্যের পাশে আমি A+টা লিখে দিই, A+। এরকম করে যদি আমি দেই তাহলে কমিউনিকেটিভ। একদম প্রারম্ভিকে যদি কোনো একটা বিষয়ও থাকে তাকে কিন্তু আমরা প্রমোটেবল বলছি না। হ্যাঁ, আমরা বলছি যে তবে সেকেন্ড ধাপটা যেটা বিকাশ সমান, সেখানে যদি 2টাতেও থাকে তবু আমি প্রমোটেবল মনে করব, কিন্তু যদি 2-এর বেশি হয় তাহলে সেও প্রমোটেবল না। ষষ্ঠ থেকে নবম শ্রেণী, মাধ্যমিক এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নম্বর বন্টন নিয়ে বিস্তারিত জানান অধ্যাপক মশিউজ্জামান। 70% শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করাটা বাধ্যতামূলক, কেননা শিক্ষণকালীন মূল্যায়ন যেটা হবে সেটাও তার পাবলিক পরীক্ষার অংশ, এবং সে যদি 70% শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ না করে তাহলে শিক্ষণকালীন মূল্যায়নে আসলে সে পাশ করতে পারবে না। এসএসসি পরীক্ষাটা এখন শুধুমাত্র দশম শ্রেণীর
পাঠ্যসূচির অনুসারেই হবে। নবম শ্রেণীটাও স্কুলে হয়ে যাবে। সারা দেশে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হচ্ছে বুধবার। কেন্দ্রীয়ভাবে প্রশ্ন প্রণয়ন করেছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড। তবে আগামী বছর থেকে 11টি শিক্ষা বোর্ড প্রশ্নপত্র প্রণয়ন করবে। নতুন শিক্ষাক্রমে 7 ধাপের যে মূল্যায়ন পদ্ধতি অনুমোদন হলো, সে অনুযায়ী শিক্ষার্থীকে মূল্যায়ন করা হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সার্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাদ রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতিতে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন সহ বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি করছেন তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিক্ষোভ নিয়ে জানতে মইনুল হাসানের কাছে যাচ্ছি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন। মইনুল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন কর্মসূচির বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে সকাল থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এবং এর পাশাপাশি কিন্তু আপনারা দেখছেন কিন্তু এখানকার যারা প্রশাসনিক কর্মকর্তা আছে, কর্মচারী আছে, তারাও কিন্তু তাদের সাথে একত্রিত হয়ে এই কর্মবিরতি পালন করছে। এখানে কিন্তু আমরা সকাল থেকে এসে দেখেছি গতকালকের মতো আজ কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা এবং কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি। দ্বিতীয় দিনের মতো এই কর্মবিরতি চলছে এবং সকাল 12টা থেকে কিন্তু তাদের কলাভবনের মূল ফটকের সামনে এই কর্মবিরতি অনুষ্ঠিত হয়। সেখানে কিন্তু শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি, নানা ইস্যুর কথা তুলে ধরেছে। এই বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মোট 35টি বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে এই পেনশন বাতিলের দাবিতে কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু এই কর্মবিরতি পালন করতে আছে। তাদের একটি দাবি, এই পেনশন বাতিল করতে হবে, কারণ এই পেনশন বাতিল না করলে তাদের যেই কর্মব্যবস্থা আছে সেটি কিন্তু খুবই অচল হয়ে যাবে। এবং আমরা কিন্তু সকালে কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলে দেখলাম, তারা বলল যে তাদের যে স্বাভাবিক যে স্যালারি আছে সেটি থেকে যদি প্রতি মাসে টাকা কেটে রাখা হয় তাহলে কিন্তু এই দ্রব্যমূল্য বাজারে তাদের চলাফেরা করতে খুবই সমস্যা হবে। সেই গতিতে তারা কিন্তু সরকারের কাছে আবদার করছে এবং প্রধানমন্ত্রীর কাছে আবদার করছে যে এই কর্মবিরতি যে দাবিগুলো আছে সেই দাবিগুলো পূরণ করে তাদেরকে সে পুনরায় যে পেনশনগুলো আছে সেই দাবিতে ফিরে নেওয়ার জন্য অনুরোধ করছে। আমরা একটু এখন কথা বলবো বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সব মহাসচিব, তার সাথে একটু কথা বলবো এবং এই কর্মবিরতির মূল সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। ক্লাসে নেই, এটা খুবই দুঃখজনক। একজন শিক্ষক হিসেবে আমি মনে করি এটা জাতির জন্য একটা বিরাট একটা ক্ষতি। তবে আমরা আশা করবো আমাদের আন্দোলন যখন বন্ধ হয়ে যাবে, আমাদের দাবি মানা হবে, তখন আমরা ক্লাসে ফেরত যাব এবং আমরা স্পেশাল ক্লাস নিয়ে এবং স্পেশাল পরীক্ষা নিয়ে আমরা ছাত্রছাত্রীদের সেই ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পারবো বলে আমরা প্রত্যাশা করছি। জি, আপনাকে ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলাম, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে হয় না, তবে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলছেন যে সহসায় ওনারা এটা নিয়ে একটা কথা বলবে, আলোচনা করবেন, এ ধরনের আশ্বাস দিচ্ছেন। স্টেক হোল্ডার হিসাবেও শিক্ষা মন্ত্রণালয়কে ওনারা রাখেন নাই। তো আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয় আমাদের সাথে বসলেই আমাদের দাবিটা পূরণ হবে বলে আমরা প্রত্যাশা করছি। যেমনটি শুনলেন, তাদের কিন্তু সে যে দাবিটি আছে সেই দাবিতে কিন্তু তারা আসলে অনড় রয়েছে। তারা তাদের দাবি মানার জন্য সরকারি পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রকমের কিন্তু এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এবং সাধারণ শিক্ষার্থীর সাথে আমরা কথা বলে দেখেছি এই সমস্যার কারণে, যে ভার্সিটি বন্ধ থাকার কারণে কিন্তু তারা কিন্তু ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। করোনার সময় যে সেশন জটের সমস্যা তৈরি হয়েছিল, এবারও কি সেই সেশন জটের সমস্যা তৈরি হয় কিনা সেই নিয়ে কিন্তু তারা দ্বিধায় পড়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ধন্যবাদ। মইনুল হাসান যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। টানা বৃষ্টিতে বিভিন্ন নদ নদীর পানি বেড়ে ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। কুড়িগ্রামে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি কমলেও বিভিন্ন পয়েন্টে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধলনা নদীর পানি সমতলে স্থিতিশীল রয়েছে। জেলার নদ নদী, তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের বসতভিটায় পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন মানুষ। অনেক পরিবার গবাদি পশুসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে। এছাড়াও বন্যায় ডুবে গেছে বীজতলা, পাট ও মৌসুমি ফসলের ক্ষেত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের সীমান্তবর্তী জনপদের নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী ও ভোগাই নদী, ঝিনাইগাতের মহারশী এবং শ্রীবর্দী উপজেলার সোমেশ্বরী নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মহারশী নদীর বেড়িবাঁধের পুরনো ভাঙন দিয়ে ঢলের পানি প্রবেশ করে ঝিনাইগাতে বাজার প্লাবিত হয়েছে। ভাটি এলাকার বেশ কিছু গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। নিচু এলাকার বিভিন্ন সবজি ও বীজতলা ডুবে গেছে।
রাঙামাটির ভাগাইছড়িতে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। প্রতিকূল পরিস্থিতিতে পর্যটন কেন্দ্র সাজেকে আটকা পড়েছেন 500-র বেশি পর্যটক। বাঘাইছড়ি দিয়ে প্রবাহিত কাঁচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে বাঘাইছড়ি পৌর এলাকা সহ 14টি গ্রাম। পরিস্থিতি উন্নয়নে খোলা হয়েছে 55টি আশ্রয় কেন্দ্র। আশ্রয় কেন্দ্রে অবস্থান নিচ্ছে নিম্নাঞ্চলের মানুষ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা হয়েছে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা হয়। ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন, বরগুনা ও মুন্সিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বিসিক মুদ্রণ শিল্পনগরী, রায়পুরায় 120 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন সহ 5,459 কোটি 87 লাখ টাকার 11টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন 5,214 কোটি, বৈদেশিক অর্থায়ন 140 কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 105 কোটি নির্ধারণ করা হয়েছে। সভা শেষে ব্রিফিংয়ে জানানো হয়, বর্ষাকালে মাঠ পর্যায়ে কাজ বিঘ্নিত হয়, তাই এ সময় নতুন প্রকল্পের দাপ্তরিক কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবাসনের কারণে যাতে ঢাকার শহরতলিতে কৃষি খাতে ক্ষতি না হয় সেদিকে দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রী। নির্দেশ দিয়েছেন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে 2-3 ফসলি কৃষি জমি ব্যবহার বাড়ানোর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরবা আরিয়াবো এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে সৌদি প্রবাসী জাকির হোসেনের 4তলা বাড়িতে অভিযান চালাচ্ছে অ্যান্টি টেররিজম ইউনিট সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অ্যান্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান, 5ই জুন নরসিংদী থেকে এক জঙ্গি এবং 1 জুন কক্সবাজার থেকে একজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য মতে রূপগঞ্জে বরপা আরিয়াবো এলাকায় সৌদি প্রবাসী জাকির হোসেনের 4তলা বাড়িতে একাধিক জঙ্গি রয়েছে বলে জানতে পারেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মঙ্গলবার সকাল 10টা থেকে পুরো বাড়ি ঘেরাও করে তল্লাশি শুরু করেন তারা। ঢাকা জেলার সাভারে ও রাসেলস ভাইবার আতঙ্কে রয়েছেন মানুষ। সাপের ভয়ে ক্ষেত খামারে যাওয়া কমিয়ে দিয়েছেন সাভার ও ধামরাইয়ের কৃষক। এতে পিছিয়ে পড়েছে এলাকার স্বাভাবিক কৃষি উৎপাদন। সাভার থেকে জাকির হাসানের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মাঠে কাজ করতেছি, খেতে ধান লাগামু, সাপের ভয়ে কাম করতেছি, ভয় করে আমাকে। কৃষি নির্ভর ধামরাইয়ে আমনের বীজতলা নির্মাণের ভরা মৌসুম চলছে। কয়েকদিন আগে এক কৃষকের জমিতে রাসেলস ভাইপারের দেখা মিললে আতঙ্কিত হয়ে পড়েন উপজেলার বেশিরভাগ কৃষক। সে সময় থেকেই ক্ষেত খামারে যাওয়া পিছিয়ে দেন তারা। কৃষক খেতে যাওয়া কমিয়ে দেওয়ায় পিছিয়ে পড়েছে বীজতলা তৈরির কার্যক্রম। সাপের ভয়ে খেতেও নামতে পারি না, কামলাও নইবার সাহস হয় না, কামলা খাইতে নামবার সাহস পায় না। সাপের যে ভয়াবহ, সেই হিসেবে তো খেতে আসাই যায় না সাপের ভয়তে। তারপরে তো খেতে আসতে হয়, তা নাহলে ক্ষেতগুলো দেখবে কি? কিন্তু দেখার জন্য তো আমাদের এই না হলে আমরা খাবো কি? রাসেলস ভাইপারের আতঙ্ক দূর করতে কাজ করছেন কৃষি বিভাগের মাঠ কর্মীরা। সচেতনতার সাথে কৃষককে মাঠে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা। গামবুট যদি পরিধান করে মাঠে যেতে পারেন, কাজ করার সময় আশেপাশে যদি ঝোপঝাড় থাকে এখনই বৃষ্টি পানির আগে এখন আমাদের পরিষ্কার করে রাখতে হবে এবং শব্দ করে পথ চলা। যেখানে আপনি কাজ করবেন মাঠের আশেপাশে যদি এরকম ঝোপঝাড় থাকে, গিয়ে প্রথমে শব্দ করা, যাতে সাপ থাকলেও সে যেন বের হয়ে আসে এবং চলে যায়। যদি কোনো কৃষককে সাপে দংশন করে, আপনারা কোনো উঝা বা ঝাড়ফুঁক এই ধরনের কোনো কিছুর আশ্রয় আপনারা নেবেন না, ভরসাও করবেন না। তাৎক্ষণিক আপনারা যত দ্রুত সম্ভব আমাদের সাভার উপজেলা সরকারি হাসপাতালে আপনারা যাবেন, সেইখানে আপনাদের অ্যান্টিভেনম দেওয়ার ব্যবস্থা আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ থাকার কথা জানিয়েছে সাভার উপজেলা পরিষদ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চাঁদপুরের রাসেলস ভাইপার সাপের উপদ্রব প্রতিরোধে করণীয় বিষয়ে কর্মশালা হয়েছে। সকালে চাঁদপুর সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাহবুবুর রহমান সহ অন্যরা।
কর্মশালায় রাসেলস ভাইপার সাপের উপদ্রব প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়। শেষ সময়ের প্রচারে ব্যস্ত যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনের প্রার্থীরা। টানা প্রায় 15 বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির সাথে এবার লেবার পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। বিভিন্ন জনমত জরিপ বলছে নির্বাচনে ঐতিহাসিক জনসমর্থন পেতে যাচ্ছে লেবার পার্টি। অন্যদিকে প্রায় 200 বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পেতে পারে 3 মেয়াদে ক্ষমতায় থাকা ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। নির্বাচনে টিউলিপ সিদ্দিক সহ বাংলাদেশি বংশোদ্ভূত 33 প্রার্থী অংশ নিচ্ছেন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। আগামী 4 জুলাই অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচন। 650 আসনের হাউস অব কমন্স নামে পরিচিত পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন 326 আসন। টানা প্রায় 15 বছর যুক্তরাজ্য শাসন করছে কনজারভেটিভ পার্টি। নির্বাচনী প্রচার প্রচারণায় উঠে আসছে সরকারের অভ্যন্তরীণ সাফল্য ব্যর্থতার পাশাপাশি আন্তর্জাতিক ইস্যু। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কনজারভেটিভ পার্টির নেতা প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার সরকারের সাফল্যের কথা যেমন বলছেন তেমনি স্বীকার করে নিয়েছেন অনেক ক্ষেত্রে ব্যর্থতার বিষয়ও। অন্যদিকে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে বলছেন কনজারভেটিভ পার্টি ক্ষমতায় ফিরে আসুক, যুক্তরাজ্যের মানুষ সেই দুঃস্বপ্ন দেখতে চায় না। রাষ্ট্র পরিচালনায় কনজারভেটিভ পার্টির ব্যর্থতার কারণে লেবার পার্টি সরকার গঠন করলেও দেশকে এগিয়ে নেওয়া কঠিন হবে বলে মন্তব্য করেছেন কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের পার্লামেন্টে 650 আসনে লড়ছেন 4379 প্রার্থী। প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, স্কটিশ ন্যাশনাল পার্টি, ওয়ার্কার্স পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টি সহ স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন নির্বাচনী দৌড়ে। 9 জন নারীসহ 34 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী বিভিন্ন আসন থেকে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের আর নারী বর্তমানে যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন। তারা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী, রূপা হক ও আফসানা বেগম। টানা 3 বারের এমপি টিউলিপ সিদ্দিক লেবার পার্টির মনোনয়নে 2015 সালে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। 2016 সাল থেকে তিনি ছায়া শিক্ষামন্ত্রী, সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের ভাইস চেয়ার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। জনকল্যাণমূলক কাজের জন্য নিজ আসনে জনপ্রিয় টিউলিপ সিদ্দিক এবারও জয়ের ব্যাপারে আশাবাদী। রুশনারা আলী প্রথম এমপি নির্বাচিত হন 2010 সালে। টানা 4 বারের এমপি তিনি। এছাড়া রূপা হক 3 বার এবং আফসানা 1 বার এমপি হয়েছেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। 4 জুলাই যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে বিভিন্ন দল থেকে মনোনয়ন পেয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। স্বতন্ত্র প্রার্থী সহ 34 বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্কটল্যান্ডে স্কটিশ ন্যাশনাল পার্টি SNP থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাজ আনিস মিয়া। SNP বর্তমানে স্কটিশ পার্লামেন্টের ক্ষমতাসীন দল। এর আগে ওয়েস্টমিনিস্টার অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টে অতীতে এমপি নির্বাচিত হয়েছেন রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিকী সহ মোট 4 জন নারী। তবে স্কটল্যান্ড থেকে এখনো পর্যন্ত এমন কেউ এমপি নির্বাচিত হতে পারেননি। আনিস মিয়া 2022 সালে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এমপি নির্বাচিত হলে বাংলাদেশের কল্যাণেও জোর ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন তিনি। রেকর্ড দামে বিক্রি হলো রক অ্যান্ড রোলের সম্রাট খ্যাত এলভিস প্রেসলির জুতা। নিলামে ব্লু সুয়েড শুজ এর জোড়াটির দাম উঠেছে $1.5 লাখ বেশি, যা প্রায় 2.25 কোটি টাকা। রেকর্ড দামে বিক্রি হয়েছে তারকা সঙ্গীত শিল্পী ফ্রেডি মার্কারির একটি পোশাকও। নাফিস ইফতিকারের রিপোর্ট। বিশ্বব্যাপী 1950 থেকে 70-এর দশকে তরুণ তরুণীদের চিত্ত দোলানো স্বপ্নপুরুষ হয়ে উঠেছিলেন এলভিস প্রেসলি। কিং অফ রক অ্যান্ড রোল হিসেবে খ্যাতি পেয়েছিলেন এই হার্টথ্রব। গিটার হাতে মঞ্চে যখন গাইছেন, সালে প্রকাশ হয়েছিল এলভিসের অভিষেক অ্যালবাম, যার প্রথম গানটি ছিল ব্লু সুয়েড শুজ। বাস্তবেও রক অ্যান্ড রোলের সম্রাটকে বিভিন্ন সময় ব্লু সুয়েড জুতোয় দেখা গেছে।
সেই স্মরণীয় জুতোজোড়া সম্প্রতি নিলামে $1,52,000 বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1,78,00,000 টাকা। গত 28শে জুন নিলামের আয়োজন করে ব্রিটিশ অকশন হাউস হেনরি অলড্রিজ অ্যান্ড সন্স। এলভিস প্রিসলির এ স্মারকের প্রারম্ভিক মূল্য ধরা হয়েছিল $69,600। 10.5 সাইজের ব্লু সোয়েট শুজে নানবুশ ব্র্যান্ডের নিশানা রয়েছে। নিলামে জুতোজোড়াকে শো বিজনেসের আইকনিক স্মারক হিসেবে উল্লেখ করা হয়, যা 20 শতকের জনপ্রিয় ধারার সংস্কৃতিকে মনে করিয়ে দেয়। নিলাম ঘরের পক্ষ থেকে জানানো হয়, ক্যালিফোর্নিয়ার একজন সংগ্রাহক জুতোজোড়া কিনে নিয়েছেন। এ জুতো পরে একাধিক ইভেন্টে অংশ নিয়েছেন এলভিস প্রিসলি। একই দিন নিলাম ঘরটিতে বিক্রি হয়েছে আরেক মিউজিক আইকনের আউটফিট। রক কিংবদন্তি ফ্রেডি মার্কারির একটি পোশাক বিক্রি হয়েছে প্রায় $2.5 লাখ। ওই পোশাক পরে কুইনের বিখ্যাত মিউজিক ভিডিও আই এম গোয়িং স্লাইটলি ম্যাডে অংশ নেন তিনি। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এবার জয় বানানা ফাইবার মেশিন সিল সিটি সংবাদ। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজের 66তম ডে অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বর্ণাঢ্য র্যালি, আলোচনা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় রাজশাহী মেডিকেল কলেজটি দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনন্য। প্রায় 15,000 ডাক্তার এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করেছেন। অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন ব্যাচের সহস্রাধিক চিকিৎসক ছিলেন। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধার কামড়জানিতে শুকনো কাশিয়া খড়ের কোটি টাকার বাণিজ্য করে উঠেছে। পানের বরজ সহ বিভিন্ন কাজে চাহিদা থাকায় এখানকার খড় যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। কাশবনের চরে প্রাকৃতিকভাবে জন্মানো কাশিয়া খড়ের কোনো উৎপাদন ব্যয় না থাকায় আর্থিকভাবেও লাভবান হচ্ছেন চরবাসী। এবার প্রকৃতি সংবাদ। নদী ভাঙন রোধে গাইবান্ধার চরাঞ্চলে রোপণ করা হচ্ছে বাঁশের চারা। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট BFRI এর 100 দিনের পরিকল্পনার অংশ হিসেবে এর মধ্যে কয়েকশো বাঁশের চারা রোপণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এমন উদ্যোগে চরাঞ্চলের প্রকৃতি ও পরিবেশ যেমন ছায়া সুনিবিড় হয়ে উঠবে, তেমনি আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। এবার খেলার খবর।